নমস্কার। এই যে এসআইআর বা নিবিড় সংশোধন হচ্ছে, এটা নিজেই একটা ভয়াবহ এবং মর্মান্তিক জিনিস, সেটা আমরা জানি। মানুষকে কার্যত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বেনাগরিক হবার দিকে এক পা ঠেলে দেওয়া হচ্ছে, এবং এটা শুধু এখনকার বাদের তালিকার হিসেব। একবার যদি বিজেপি জিততে পারে তাহলে কাকে কাকে আরও বাদ দেবে সেটা আমরা জানি না। তো এইটা হলো কথা, যেটা আমরা সবাই মোটের উপর জানি, যে বাংলা দখল করার জন্য এই পুরো জিনিসটা করা হচ্ছে, এবং যারা অবাধ্য তাদেরকে বাদ দেওয়া হবে, এটা খুব পরিষ্কার হিসেব। কিন্তু কথা হলো যে এটা তো এলোপাথারি করা হচ্ছে না। এখান থেকে 6টা লোককে, ওখান থেকে 6টা লোককে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, যে কোনো জায়গায় ঢিল মেরে দিলাম, লাগে তুক না লাগলে তাক, এরকম একটা পদ্ধতিতে হচ্ছে না। ওদের একটা বিরাট বড় আইটি সেল আছে, এবং তারা অনেক রকম হিসেব নিকেশ করছে, এবং সেই হিসেব নিকেশ অনুযায়ী নামানো হচ্ছে বিভিন্ন রকম কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান অথবা রাষ্ট্রের নানা রকম প্রতিষ্ঠানকে একদম পুতুলের মতো ওদের হিসেবটা করা আছে। তার সেই হিসেব অনুযায়ী পুতুল নাচের ইতিকথা হয়ে নেমে পড়ছে বিভিন্ন সংস্থাগুলো। তো কথা হচ্ছে একটা হিসেব কিন্তু আছে, সেই হিসেবটা কি আমরা কেউ জানি না। তো এখানে আমরা যেটা চেষ্টা করব, যে ঠিক ছকটা কি, হিসেবটা কি, এই বাদ দিয়ে ঠিক কি করার স্বপ্ন দেখছে বিজেপি, সেটা আমরা একটু খুঁড়ে বার করার চেষ্টা করব, একদম অঙ্কের হিসেব নিকেশ দিয়ে, কোনো সকপল কল্পনা নয়। আবারও বলছি, ভোটের ফলাফল এখানে আমি বলতে পারবো না, কিন্তু ওরা কি করার চেষ্টা করছে অঙ্কের হিসেবে সেটা মোটামুটিভাবে বলে দেওয়া সম্ভব। তো এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল প্রথমে বেশ কিছু লোককে, ধরুন 60 লক্ষের মতো লোককে বাদ দিয়ে তাদের একটা বড় অংশ ছিলেন হচ্ছে স্থানান্তরিত অথবা মৃত। তো সেখানে খুব বেশি গড়বড় পাকেনি। সেটাতে না পাকতেই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তারপরে নির্বাচন কমিশন উন্মাদের মতো নেমে পড়লো একদম একটা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তৈরি করতে, এবং তারপরে একটা লম্বা তালিকা তৈরি হলো যারা নাকি বিচারাধীন, যাদের নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। তো আমরা বারবারই বলেছি আসলে লজিক্যাল ডিসক্রিপেন্সি কিছু নেই, এটাই আসলে ছক। কিন্তু কথাটা হচ্ছে, এই যে সমস্ত বিচারাধীন যারা ছিলেন তাদের ছকটা তো ছিল তাদেরকে বাদ দিয়ে দেওয়া। তো নেহাতি মাঝখানে কোর্ট টোট ঢুকে পড়লো, চক্ষু লজ্জার খাতির নানা জিনিস করতে হলো, কিন্তু ছকটা ছিল এই 60 লাখকেই বাদ দিয়ে দেওয়া। তো এই যে সমস্ত বিচারাধীন ভোটার যারা ছিলেন তারা যদি বাদ চলে যেতেন তাহলে কি হতো আমরা সেটা দেখব, কারণ ওটাই প্রাথমিকভাবে বিজেপির ছক ছিল। তো জিনিসটা কি করে দেখব? তো 21 সালে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের একটা করে ব্যবধান ছিল। তো বিজেপি কত ভোটে হেরেছে তার হিসেব নিকেশ আমরা জানি। এবার কত ভোটার বাদ গেছেন সেটাও আমরা জানি। তো আমরা যেটা করব, যে বিজেপির জয়ের ব্যবধান, বিজেপির হারের ব্যবধান থেকে, তৃণমূলের জয়ের ব্যবধান থেকে এই বিচারাধীন যারা আছেন এই সংখ্যাটাকে বাদ দিয়ে দেব। এবার এই সংখ্যাটাকে বাদ দিয়ে দিলে যদি আমরা দেখতে পাই যে তৃণমূলের মার্জিন শূন্যের নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ কিনা তৃণমূলের এবারে হারার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো ওইটাই ছক। এই আসনটাতে, যে আসনের ক্ষেত্রে এটা ঘটছে, সেই আসনে এই কায়দাটা করে বিজেপি জিততে চেয়েছিল। তো এইভাবে আমরা পুরো হিসেবটা করেছি 294টা আসন নিয়ে। প্রথমে দেখেছি তৃণমূলের 21 সালের মার্জিন কী ছিল জয়ের, সেখান থেকে আমরা বিচারাধীনের সংখ্যাটা বাদ দিয়ে দিয়েছি। তারপর দেখেছি তারপরেও তৃণমূল জিতছে কিনা। তো এই হিসেবে একটা গোলমাল আছে, যে যতজন বাদ গেলেন প্রত্যেকেই বিজেপি বিরোধী ভোটার, এটা ধরে নেওয়া হয়েছে। কিন্তু সে বিষয়ে আমরা পরে আসবো। আগে এই কায়দাটা করে আমরা কি পেয়েছি সেটা দেখা যাক। তো ছবিটা আপনাদের দেখাচ্ছি। আমরা এই হিসেবটা কষে দেখেছি 294টা আসনের জন্য, যে মোট 75টা আসন এইভাবে উল্টাতে পারতো। তো আগেই বললাম এখানে ধরে নেওয়া হয়েছে যা বাদ গেল সবাই বিজেপির ভোটার, এবং এই আসনগুলো নানা জায়গায় ছড়িয়ে আছে। মুর্শিদাবাদ, মালদা তো আছেই, নদিয়া, 24 পরগনাও আছে। তো যেটা ধরে নেওয়া হয়েছিল, প্রথমেই বলে নেওয়া ভালো, যে যারা বাদ গেছেন সবাই বিজেপির ভোটার, সম্ভাব্য ভোটার, বিজেপি নয়, বিজেপি বিরোধী সম্ভাব্য ভোটার, সেটা কিন্তু সর্বাঙ্গে সত্যি না। তো যদি ছবিটা ভালো করে দেখেন, যে খুব বড় করে দেখাতে পাচ্ছি না আমি, আসলে লেখাটার লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো ছবিটা যদি দেখেন, তো সেখানে উত্তর 24 পরগনা, নদিয়া এইসব জেলাও আছে, হাবড়া বা চাপড়ার মতো কেন্দ্রও আছে, যে সমস্ত জায়গা থেকে প্রচুর পরিমাণে পূর্ববঙ্গীয় হিন্দুরা কিন্তু বাদ গেছে, যদিও সেগুলো সংখ্যায় কম। তো
তো এই আসনগুলো আমরা আন্দাজ মতো একটু বাদ দিয়ে ধরে নিতে পারি যে ওদের মোটের উপর হিসেব ছিল আন্দাজ 65টার মতো আসন উল্টে দেওয়া। তো এই হিন্দুরা, পূর্ববঙ্গীয় হিন্দুরা, ভালো করে শুনুন যদি কেউ দেখেন, তারা ছিল আজকের ভাষায় যাকে বলা হয় কোল্যাটারাল ড্যামেজ, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া। তো তাদেরকে বলি দিয়ে জেতার চেষ্টা করেছিল, যে বলি গেলে যাবে কিছু পূর্ববঙ্গীয় হিন্দু, আসল কথা তো জেতা, তার জন্য কিছু হিন্দু বাদ যাক, বেনাগরিক হোক, কিছু এসে যায় না। তো এইটা ছিল প্রাথমিকভাবে ছক ওদের, যেটা আমরা আন্দাজ করতে পারি। কিন্তু কথা হলো যে এই 60 লক্ষের সবাই তো বাদ যাননি। যেটা হয়েছে, তারপর কোর্টে যাওয়া হয়েছে, কোর্ট আধিকারিকদের নিয়োগ করেছে, এবং তারাও যে দুর্ধর্ষ কাজ করেছেন তা নয়, কিন্তু সে নিয়ে তো আমরা অন্য অনুষ্ঠান করেছি, এখানে বলবো না। কিন্তু এত সব হইচই হওয়ার পর তো কিছু চক্ষু লজ্জা থাকবেই। ফলে বিচারাধীন তালিকা থেকে বাদ গেছেন 27 লক্ষ, মানে 60 লক্ষের মধ্যে 27 লক্ষ বাদ গেছেন। তো সেটাও সব জায়গায় সমানভাবে যাননি, নানা জায়গায় নানা অনুপাতে বাদ গেছেন। তো ফলে আমরা যে সব জায়গা থেকে, সমস্ত জায়গার বিচারাধীন থেকে মোটামুটি গড়ে একটা সংখ্যা বাদ দিয়ে দেবো তা নয়। তো ফলে আমাদের খুঁজে বার করতে হবে যে কোন জায়গা থেকে কত বাদ গেছেন। তো সেই হিসেবটাও আমরা মোটামুটিভাবে করে ফেলেছি, কোন বিধানসভা থেকে কতজন বাদ গেছেন। এবার যদি আমরা পুরনো হিসেবটাই আরেকবার করি, অর্থাৎ 21 সালের মার্জিন কী ছিল, সেখান থেকে যদি আমরা কত ভোটার বাদ গেলেন 27 লক্ষের মধ্যে এক একটা বিধানসভায়, সেটা বাদ দিই, তাহলে একটা বিধানসভার জন্য আমরা পাবো একটা নির্দিষ্ট হিসেব। যদি তৃণমূলের মার্জিন ধরুন 10 লাখ থাকে, 10,000 থাকে এবং বাদ যান 12,000, তাহলে আমরা বলতে পারবো বিয়োগ করলে যে -2,000 মার্জিন এখন, অর্থাৎ তৃণমূল হেরে যেতে পারে, বিজেপি জিতে যেতে পারে। তো এইটা 294টা আসনের জন্যই আগের বারের মতোই আমরা করে দেখেছি। তো এখানেও ধরে নেওয়া হয়েছে যারা বাদ গেল তারা সবাই হচ্ছে বিজেপি বিরোধী ভোটার। তো সেইটা যদি ধরে নিই, তাহলে আবার ছবি দেখাচ্ছি একটা, দেখুন যে ওল্টায় আগে ছিল মোটামুটি 65টার মতো, এইবার একদম অঙ্কের হিসেবে, মানে আগে ছিল 75টা, কিন্তু আমরা বলেছিলাম 65, এবার একদম অঙ্ক করে কিন্তু পাওয়া যাচ্ছে ওল্টাচ্ছে মাত্র 25টা আসন। তো তার মধ্যেও এবারও নদিয়া বা উত্তর 24 পরগনার আসন আছে। আমরা আগেই বলেছি সবাই বিজেপি বিরোধী ভোটার বাদ গেছে, তা একেবারেই নয়। নদিয়া, উত্তর 24 পরগনায় প্রচুর পূর্ববঙ্গীয় বাদ গেছেন। ফলে আগের যুক্তি যদি এখানে প্রয়োগ করি এবং একটু সামান্য আন্দাজ প্রয়োগ করি, তাহলে ওল্টানোটা মেরে কেটে 20টা হলেও হতে পারে, তাও যদি হিসেব মতো সমস্ত কিছু চলে। তো ভোটের বাজারে সমস্ত কিছু এরকম অঙ্কের হিসেবে চলে না, অনেক কিছু উল্টাতে পারে এবং উল্টাবেও, কিন্তু সে প্রসঙ্গে আমরা পরে আসব। তো আপাতত এই হিসেব অনুযায়ী যদি সমস্ত ভোট ব্যাংক সবার অক্ষুণ্ণ থাকে এবং যদি বিজেপি বিরোধী ভোটাররাই বেশি অংশে বাদ যান, তাহলে মেরে কেটে 20টা আসন কিন্তু উল্টাতে পারে। তো যাই হোক, 27 লক্ষের কথা বললাম, এটা হলো আমাদের দ্বিতীয় হিসেব। কিন্তু এই দ্বিতীয় হিসেবটাও ঠিক নয়, কারণ এখানে মনে রাখতে হবে বাদ কিন্তু 27 লক্ষ যাননি। বাদ আসলে গেছেন আমাদের এস্টিমেট অনুযায়ী 37 লক্ষ, 27 নয়। সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন 34 লক্ষ, কিন্তু আমার হিসেবে ওরা আরও কিছুটা বাড়বে। 37 লক্ষ যে হিসেব, সেখানে আমরা মোটের উপর স্টিক করে থাকব। তো তার উপর যদি বিহারের কথা আপনারা ভেবে দেখেন, তো 1,03,000 বহিরাগত এসে পশ্চিমবঙ্গে ভোট দেবে, যারা আসলে পশ্চিমবঙ্গের ভোটার নয়, এটা হওয়া খুবই সম্ভব। ফলে 1,40,000 একটা ব্যবধান মোটামুটি থাকছে। 60 লক্ষ নয়, 27 লক্ষ নয়, ব্যবধানটা মোটের উপর 1,40,000। তো তারা আবার কোন অনুপাতে ভোট দেবে সেটা আমাদের জানা নেই। আগের ক্ষেত্রে বাদ পড়ার ক্ষেত্রেই বলুন, বিচারাধীনের ক্ষেত্রেই বলুন, আমরা সংখ্যাটা জানতাম কোন বিধানসভা এলাকা থেকে কতজন বাদ গেছেন, কিন্তু এইখানে এই অনুপাতটা কতজন বাইরে থেকে আসবেন, আর আগের তালিকা মানে এই 37 লক্ষ যে বলছে, ওই 10 লক্ষ ঠিক কোন বিধানসভায় কতটা ছড়িয়ে ছিটিয়ে আছেন সেটা আমাদের জানা নেই, অনুপাতটা নেই। ফলে আমরা এখানে হিসেবের জন্য একটা সহজ কাজ করব, সেটা হচ্ছে যেখানে যারা বাদ গেছেন আরও কিছু বাদ যাচ্ছেন, সেই অনুপাতেই মোটামুটিভাবে ধরে নেব। তো এই হিসেবটা যথাযথ হবে না, কিন্তু আমাদের আন্দাজের জন্য সেটাই যথেষ্ট। ফলে আবার সেই একই ব্যাপার, আমরা মোটামুটি একটা প্রজেকশন যাকে বলে সেটা করে দেখব কোন বিধানসভা এলাকা থেকে কতজন ভোটার বাদ গেছেন, এবং তারপর 2021-এর মার্জিন থেকে সেই সংখ্যাটা বাদ দিয়ে দেখব
তো 2021-এ তৃণমূলের যে মার্জিন ছিল সেখান থেকে এই সংখ্যাটা বাদ দিয়ে দেখব তৃণমূলের মার্জিন কত থাকছে, শূন্যের চেয়ে বেশি না কম। যদি শূন্যের থেকে কমে যায় তাহলে আমরা বলবো যে এই আসনটা কিন্তু তৃণমূলের হাতছাড়া হতে পারে। তো এইভাবে 294টা আসনের জন্য আমরা আবারও একটা হিসেব করেছি। তো এইবারে যদি হিসেবটা আপনারা ভালো করে দেখেন সঙ্গে ছবিটা, তো দেখবেন সংখ্যাটা আর ঠিক 20 নয়, এবার সংখ্যাটা বেড়ে হচ্ছে 40। কিন্তু আগের কারণেই ওটা অত বেশি হওয়া সম্ভব নয়, কারণ সেই আবারও হুগলি বা উত্তর 24 পরগনা বা নদিয়ার কয়েকটা সিট আছে এখানে। তো আবারও আমাদের মোটামুটি সাধারণ জ্ঞান বা আন্দাজ প্রয়োগ করে আমরা বলতে পারি 40 না, উল্টানোর সম্ভাবনা হচ্ছে 30। এবং আগে যেটা বলেছি যে তাও যদি সমস্ত কিছু একদম বিজেপির হিসেব মেনে চলে, যদি সমস্ত কিছু, যেটা আসলে হয় না, যদি সমস্ত কিছু হিসেব মেনে চলে তাহলে সব ভোট ব্যাংক অক্ষুণ্ণ থাকে, নতুন করে কোনো ক্ষোভ তৈরি না হয়, তাহলে বিজেপির আসন মেরে কেটে 30টা বাড়তে পারে। এবং সমস্ত জোট চুরির পরেও, মানে এই ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত জোট চুরির পরেও, হ্যাঁ আমি জোট চুরি বলবো এটাকে, তো বিজেপি যেটা হতে পারে মেরে কেটে 100তে পৌঁছতে পারে, তার বেশি একটুও না। এবং এই যে 100 সংখ্যাটা বললাম, এটাও বলে নেওয়া ভালো যে এটা কিন্তু বিজেপির জন্য সব থেকে বেশি আশাব্যঞ্জক সংখ্যা, মানে সর্বোচ্চ এই জায়গায় যেখানে ওরা পৌঁছতে পারে। তো হুমায়ুন কবিরের ভিডিওতেও, সেই ফাঁস হয়ে যাওয়া বিখ্যাত ভিডিওতেও এইরকম একটা সংখ্যাই আছে। তো বাকিটা যাতে জোগাড় করা যায় সেই জন্য উনি আসরে নেমেছিলেন। তো ঘটি উল্টে গেছে, কারণ ভোট তো এই হিসেবে হয় না। হুমায়ুন কবিরের নিজের ঘটেই উল্টে গেছে, আর অনেক কিছু উল্টে গেছে, কারণ এসআইআর বিরোধী জনমত পশ্চিমবঙ্গে ভয়ানক তীব্র হয়ে গেছে। প্রথমে বুদ্ধিজীবীদের, তারপর গদি মিডিয়াকে কাজে লাগিয়ে উন্মাদনা তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে প্রচুর বাংলাদেশি ঢুকে গেছে, তাদেরকে তাড়ানোর জন্য এসআইআর খুব দরকার। তা সেটা অনেকে খেয়েও ছিলেন, কিন্তু কার্যত এখন পশ্চিমবঙ্গে একটি লোককেও পাওয়া যাবে না যিনি নিজে অথবা যার পরিচিত কেউ কোনো বৈধ ভোটার তালিকা থেকে বাদ যাননি। ফলে এটা যে একটা সম্পূর্ণ অসম্ভব, একটা বিচ্ছিরি উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার হচ্ছে, এ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিশেষ সন্দেহ কারণ নেই। এমনকি যারা বিজেপি ভোটার তারাও বলবেন যে গোলমাল হচ্ছে খুব একটা। তারা হয়তো বলবেন যে উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু গোলমাল হচ্ছে, কিন্তু বাকি যারা, তারা এটার পক্ষে একেবারেই নেই। ভীষণ তীব্র জনমত তৈরি হয়েছে। তারপর কার্যত কেন্দ্রীয় সরকারের প্রশাসনই চলছে নির্বাচন কমিশনের বকলমে, এবং নামিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। তো ফলে এই পুরো জিনিসটা নিয়ে ওই 100 যে সংখ্যাটা বললাম সেটাও কিন্তু মরীচিকার মতো মনে হচ্ছে। আমি কোনো সংখ্যা বলবো না, কিন্তু 100টাও কিন্তু বিজেপির নেতাকর্মীদের কাছেও মরীচিকার মতোই মনে হচ্ছে। এবং ওই কোটা দেওয়া আছে কেন্দ্রের পক্ষ থেকে, তো সেই জন্যই পাগলা কুকুরের মতো উন্মত্ত হয়ে গেছে ওরা। তো রাস্তায় রাস্তায় আধা সামরিক বাহিনী, যেটা বললাম, এবং একটা সরকারি প্রতিষ্ঠান যেভাবে টুইট করছে সোশ্যাল মিডিয়ায়, যে এভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান সমাজ মাধ্যমে যেভাবে টুইট করছে, সেটা অকল্পনীয়। মানে সম্পূর্ণ পাগল কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে। তো এর পরেও ওদের আরও কিছু ছক থাকতে পারে। আমি মানে এই জন্যই বলছি যে আরও অনেক কিছু ছক থাকতে পারে যেগুলো এখনও হয়নি, কারণ মরিয়া চেষ্টা একটা করবেই। ফলে আমি এখন যে হিসেবটা বললাম সেটা হচ্ছে যে সে বাদ যাওয়া আর কিছু যোগ হওয়ার ফলে কি ফলাফল হতে পারে, কিন্তু পরের ছকগুলো আমি ধরিনি। তো ধরুন ভোটই হলো না, ইভিএমে গোলমাল হলো, এই অনেক কিছু হতে পারে, বা কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে দিল না, তো সবই সম্ভব। তো সেই জন্যেই কিন্তু সতর্ক থাকা দরকার। এবং যেহেতু ভোট বয়কট ব্যাপারটা হলো না এক্ষেত্রে, ফলে যেটা করা উচিত যে বিজেপিকে সম্পূর্ণ হাওয়া করে দেওয়া উচিত। তো বাংলায় তৃণমূল এবং বাম কংগ্রেস থাক, এরা চুলোচুলি করুক, এবং এরা শপথ নিক, যেহেতু ভোট বয়কটটা হলো না, যে কটি লোক বাদ গেছে তাদেরকে তালিকায় ফেরত আনার জন্য শেষ পর্যন্ত, শেষ অবধি লড়বে। আর যদি শপথ নাও নেয়, আমরা অন্তত এইটুকু জানি যে এরা বাংলার মানুষকে আর যাই করুক, দুর্নীতি করতে পারে বা অন্য কিছু করতে পারে, নানা রকম গোলমাল পাকাতে পারে, কিন্তু বাংলার একটা বিরাট সংখ্যক 20 জনের একজন মানুষকে বেনাগরিক করার দিকে ঠেলে দেবে সে ভোটে জেতার জন্যে, এইটা বোধহয় তৃণমূল বা বাম কংগ্রেস কেউ করবে না।
আর যারা এই জিনিসটা করছে তারা কিন্তু বাঙালির শত্রু, শুধু বাঙালির শত্রু নয়, মানবতার শত্রু। ফ্যাসিস্ট কথাটা আমরা চিরকালই আগের দিন বলছিলাম, কীরকম একটা পড়া মুখস্থর মতো বলে এসেছি, কারণ জরুরি অবস্থার স্মৃতিও আমাদের সেভাবে কারো নেই। তো ফলে আমরা ফ্যাসিজম কাকে বলে জানি না, আর জরুরি অবস্থায় যেটা হয়েছিল তো সেটা তো এর তুলনায় শিশু। এইভাবে একটা গোটা জাতিকে ধ্বংস করে দেওয়ার কোনো চেষ্টা হয়নি। এখন যেটা হচ্ছে, বাঙালি জাতিটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের ক্লিনজিং করে দেওয়ার চেষ্টা হচ্ছে, ইত্যাদি নানা প্রকার। তো সিপিএম বা তৃণমূল যাই বলুন, তারা কিন্তু আর যা গোলমাল থাকে এই জিনিস করবে না। তো ফলে এদের মধ্যেই লড়াইটা হোক। যারা তৃণমূলকে দেখতে পারেন না তারা বাম পক্ষে আসুন, যারা বামদের দেখতে পারেন না তৃণমূলের দিকে যান, এই দিকেই লড়াইটা হোক। কারণ এরা বেনাগরিক করবে না, আর যাই করুক, গোলমাল করুক। আর যারা ওই বেনাগরিক হওয়ার দিকে মানুষকে ঠেলে দিচ্ছে, তাদের কিন্তু সত্যি কথা বলতে কি শূন্য হবারও যোগ্যতা নেই। তারা যেন পশ্চিমবঙ্গে প্রচার করতেও পা দিতে না পারে, এইটা দেখার কর্তব্য কিন্তু আমাদের সবার। তো যাকে আজকে আপনাদের হিসেবটা দিলাম এবং আমার কি মনে হয় মোটামুটিভাবে বিশ্লেষণও করলাম, এবং এই পুরো হিসেবটা আমি যাটার ভিত্তিতে বানিয়েছি সেটা বাংলা গবেষণা কেন্দ্রের কাজ, বারবারই আমি বলছি। তো বাংলা গবেষণা কেন্দ্রের সমস্ত তথ্য আর যা আসছে সেগুলো নিয়েও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আবার আসবো। তো ভিডিও দেখবেন, হাইপ করবেন, লাইক দেবেন এবং বন্ধুবান্ধবদের অতি অবশ্যই পাঠাবেন, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।